আগে তো দিচ্ছি 200 টাকা রুম ভাড়া, আর এখন রুম ভাড়া দেন 3500 টাকা। যে পরিস্থিতি আছে, বাচ্চাদের লেখাপড়া করাইতে সমস্যা হয়ে যাবে। অন টাইমে এনে তাদের মাল যে আমরা সঠিক সময়ে রপ্তানি করতে পারবো, সে নিশ্চয়তাটা এখন আমরা দিতে পারতেছি না। যদি ইম্পোর্ট চেপে রাখি তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে না, প্রবৃদ্ধিও হবে না, কর্মসংস্থান হবে না। সরকারি ব্যয় ব্যবস্থাপনা, সরকারের ব্যয় কাঠামো নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় প্রকল্পের দিকে না বিনিয়োগ করা। যখন উচ্চ মূল্যস্ফীতি থাকে তখন লোকেরা ব্যাংকে টাকা রাখার ব্যাপারে আগ্রহ কম থাকে। বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে তারা আমদানি করার ক্ষেত্রেও সমস্যা থাকবে। নাফি, উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কমছে আয়, অন্যদিকে নিয়ন্ত্রিত অর্থনীতিতে বাড়ছে না কর্মসংস্থান। তো এছাড়া স্থিতিশীলতা কমাতে অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যয় ব্যবস্থাপনা ও অনুৎপাদনশীল প্রকল্পে বিনিয়োগ না করার পরামর্শ অর্থনীতিবিদদের। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। পুরো আয়োজনের সাথে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি, আমি নাহিদ আমিত। কৃষক যারা আমরা কেউ বাগান রাখবো না। চাষাশিরা আমরা ন্যায্য দাম না পাওয়াতে আমরা যত্ন নিতে পারছি না। প্রতি বছর যে প্রোডাকশন বাড়াচ্ছে, এটা উৎপাদন করে কিই হবে? উৎসাহ হারিয়ে ফেলে এবং টি ইন্ডাস্ট্রি আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। সরকার যদি এখানে অর্থ দেয়, রিটার্ন বেশি পাবে। ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা বলি, ওইটা প্রায় 225-30 টাকা, কিন্তু চা এভারেজে বিক্রি হইতেছে 170 থেকে 80 টাকা। কিন্তু আমাদের দেশে চা অনেক জনপ্রিয় একটি পানীয় এবং তা উৎপাদন বাড়লেও আমাদের দেশে তার গুণে মানে পিছিয়ে থাকার কারণে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থানে যেতে পারছে না দেশ। ন্যায্য দাম না পাওয়া আবার আক্ষেপ রয়েছে বাগান মালিকদের। এছাড়া রপ্তানি না বাড়লে লোকসানের শঙ্কা রয়েছে। এবং চা দিবস উপলক্ষে আজ কিন্তু প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিনি বলেছেন যে এই খাতের সম্প্রসারণে কাজ করছে তার সরকার, পাশাপাশি রপ্তানির সুযোগ বাড়াতে জোর দেন চা পণ্যের বহুমুখীকরণেও। হাওড়া ভ্যালি ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করছেন প্রতিষ্ঠানটির কাউন্সিল। এই উত্তরাঞ্চলের যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরও একটু যত্নবান হওয়া এবং কিভাবে আরও চা উৎপাদন করা যাচ্ছে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। এ নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতে অর্থনীতির হালচাল। নিয়ন্ত্রিত অর্থনীতিতে বাড়েনি কর্মসংস্থান। আমদানি নিয়ন্ত্রণ, ঋণের সুদের হার, ডলারের চড়া দামে 55% কর্মজীবীর জীবনমান, উৎপাদন আর রপ্তানির সূচকের মতো মলিন। তারল্য সংকট কাটাতে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকমুখী থাকলেও ঘাটতি বাজেট পূরণে আর্থিক খাতে সরকারের ধার থাকবে এবারও। কিন্তু কৃচ্ছতা সাধনের নিয়ন্ত্রণ কৌশল সরকারের রাজস্ব ব্যয় পরিকল্পনায় আরোপ না হলে চলমান অর্থনৈতিক সংকট আরও দীর্ঘমেয়াদী হবে বলে বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার প্রতিবেদন। এক পাতা নাপা ছিল আগে 10 টাকা, এখন হয়ে গেছে 25 টাকা। ফ্যামিলির, নিজের, বাচ্চাদের কারো না কারো মেডিকেল পারপাস খরচ লাগে, সেটা আমি বেয়ার করতে পারি না। আয়ের সর্বোচ্চ সন্তুষ্টির পরিমাপক মেলে ভাগশেষে। আমার একটা সঞ্চয় ছিল, ওইটা ভেঙে ফেলতে হয়েছে। 3 বছর আগে 1000 কম থাকলেও দুশ্চিন্তার ঘর ছিল শূন্য। এখন প্রতিদিনের যোগফল ঠিক করতে গেলে কোয়ালিটি কন্ট্রোলার শাকিল আহমেদের জীবনের কোয়ালিটি মেলে না। যে পরিস্থিতি আছে সেভাবে যদি সামনে ভবিষ্যতেও থাকে, শুধু প্রভাব না, মানে বাচ্চাদের লেখাপড়া করাইতে সমস্যা হয়ে যাবে, নিজেদের ভরণ পোষণের সমস্যা হয়ে যাবে, বাড়ি ভাড়া দিতে সমস্যা হয়ে যাবে, সব দিক দিয়ে সমস্যা হয়ে যাবে। বর্তমান যে পরিস্থিতি আছে, এভাবে চললে তো টিকা মুশকিল হয়ে যাবে। 3000 টাকা বাড়লেও মূলত গত 3 বছরে ফি বছর মূল্যস্ফীতি বেড়েছে 10% হারে। কবিতা সবেমাত্র 7 মাস হতে চলল। 13,000-এর বেতন একদিকে টানতে অন্যদিকে শীতে তুলে রাখা কাঁথার মতো খেপে যেতে থাকে আয়ের হাত। দুজনের সংসারে তা দিয়েই সন্তুষ্টি খোঁজেন। দেশে দেই 10,000, তারপরে আমার শাশুড়ি আছে, কিস্তি আছে, বাজার সদাই এগুলা করা লাগে, যাতায়াত বিল, সমস্যা মানে বেতন নিয়ে আরো লাগবে। এই শহরে 6,000 টাকা বেতনের চাকরি করেন নূরজাহান বেগম। 3 বছরে বেতন বেড়েছে 1,000 টাকা। তার সন্তুষ্টির বাজার মূল্য সর্বোচ্চ 6,000 টাকার মধ্যে। এর বাইরে স্বপ্ন। আয়ও নাই, দেয়ও নাই, কারণ কারেন্ট বিল বেশি না। আগে তো দিচ্ছি 200 টাকা রুম ভাড়া, আর এখন রুম ভাড়া দেন 3500 টাকা।
6, 13, 30 এর বাইরে যদি 50 থেকে 80 হাজারের একজনের আয়ের খাত ধরি, সেই চাকুরিজীবীদের ধবধবে সফেদ শার্টের নিচে ছেঁড়া স্যান্ডো গেঞ্জির গল্পটা কখনোই উপরে ভেসে ওঠে না। সেটি বুক পকেটের নিচে যত্ন করে চাপিয়ে রাখেন যারা, তার নাম মধ্যবিত্ত। ব্যক্তি ছাড়িয়ে প্রতিষ্ঠান, আয় ব্যয়ের খাতের ফর্দ আছে এখানেও। এই কারখানায় শ্রমিকের বেতন 45 লাখ টাকা, অর্থাৎ চাকা ঘুরলে শ্রমিকের ভাগ্যের চাকা ঘুরে। কিন্তু উচ্চমূল্যের কাঁচামাল, সুদের হার, নিরবিচ্ছিন্নের নামে বিচ্ছিন্ন জ্বালানির মোটা খরচ সবই যেন বেহিসেবি। আর সেই হিসেবের অনিশ্চয়তায় ক্রয়াদেশও চলে যাচ্ছে ভিন্ন দেশে। আছে মূলধনের যোগানে ব্যাংকের অসামর্থ্যের চাপ। বায়াররা যখন আমাদেরকে বিভিন্ন ইস্যু দিয়ে দেয় যে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করে তাদের মালগুলো আমাদের ডেলিভারি দিতে হবে, তখন আমরা যেই ব্যাংকের থেকে যে ফ্যাসিলিটিস, তারপর আমাদের যে অন্যান্য কাঁচামাল আছে, সেগুলো যে আমরা অন টাইমে এনে তাদের মাল যে আমরা সঠিক সময়ে রপ্তানি করতে পারবো, সে নিশ্চয়তাটা এখন আমরা দিতে পারতেছি না। আলটিমেটলি বায়ারগুলো আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাবে, সেটা ইন্ডিয়া হতে পারে, ভিয়েতনাম হতে পারে। প্রায় 2.5 বছর ধরে চলছে আমদানি নিয়ন্ত্রণ, তাতে উৎপাদন হয়েছে ব্যাহত। এই মুহূর্তে 3 মাসের যোগান নেই, প্রতি মাসে 5 বিলিয়নের মতো আমদানি বিলের চাপ রয়েছে। একটা পরিস্থিতি আসলে মেনে নিতে হয়, তার কারণ হচ্ছে কিছু সময়ের জন্য অর্থনীতিকে টেনে ধরা দরকার, যাতে করে কোনো ফলস চাহিদা না তৈরি হয়, এবং তার থেকে গুরুত্বপূর্ণ হলো আমার যাতে সামষ্টিক স্থিতিশীলতা ফিরে আসে। কিন্তু একই সাথে যদি এই উদ্যোগগুলো নেওয়ার পাশাপাশি অন্যান্য যে উদ্যোগগুলো নেওয়া, বিশেষ করে সরকারের দিক থেকে যে সমস্ত উদ্যোগগুলো দেওয়া, সরকারি ব্যয় ব্যবস্থাপনা, সরকারের ব্যয় কাঠামো নিয়ন্ত্রণ, লিকেজ কমানো, অপ্রয়োজনীয় প্রকল্পের দিকে না বিনিয়োগ করা, এই ধরনের জায়গাগুলোতে যদি প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া হয়, তাহলে দুর্ভাগ্যবশত দেখা যায় যে এর দুর্ভোগটা বেসরকারি খাতের উপরেই আরও প্রলম্বিত হতে থাকে, যেটা অনাকাঙ্ক্ষিত। 2023-24 অর্থবছরে এডিপিতে বরাদ্দ বিদেশি ঋণ পাওয়ার কথা ছিল $9,891 মিলিয়ন, সেখানে পাওয়া গেছে $6,284 মিলিয়ন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ঘাটতি বাজেট পূরণে এবারও ব্যাংকের উপর চাপ পড়বে, বেসরকারি বিনিয়োগে পড়বে টান, তাতে ছোট হবে কর্মসংস্থান ও মানুষের আয়ের উৎসের পরিধি। ব্যাংকের উপরে চাপ অব্যাহত থাকবে। এটার ফলে যেটা দাঁড়াবে যে যেহেতু ব্যাংকের ভিতরে সাধারণভাবে তারল্য সংকট আছে, এবং যেহেতু যখন উচ্চ মূল্যস্ফীতি থাকে তখন লোকেরা ব্যাংকে টাকা রাখার ব্যাপারে আগ্রহ কম থাকে, আমানতের পরিমাণ সেহেতু কম থাকে, সেই সমস্ত ক্ষেত্রে সরকার যদি টাকা নেয় তাহলে স্বাভাবিকভাবে ব্যক্তি খাতের জন্য ঋণ প্রবাহ কম হবে। এবং ব্যক্তি খাতে ঋণ প্রবাহ কম শুধু যে টাকাতে অংশে থাকবে তা না, একই রকমভাবে বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকার কারণে তারা আমদানি করার ক্ষেত্রেও সমস্যা থাকবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নিয়ন্ত্রণমূলক অর্থনীতি দীর্ঘমেয়াদে সংকট সৃষ্টি করে। অর্থনীতি নিজের গতিতেই সচল রাখবে প্রবৃদ্ধি। যদি ইম্পোর্ট চেপে রাখি তাহলে কিন্তু বিনিয়োগ বাড়বে না, আর বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধিও হবে না, কর্মসংস্থান হবে না। সুতরাং ধীরে ধীরে এটাকে বলে যে বাজারটা সহজ হয়েও যাবে, একটা মার্কেট ইকোনমি ইজ করবে, ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীল আসবে, সেরকম প্রত্যাশায় আমরা আছি। এটা খুব সহজই হবে না, আমার মনে হয় যে কয়েক মাস সময় তবু লেগে যাবে এই সহজ হতে হতে। অর্থনীতি বিশ্লেষকদের মতে, কর্মসংস্থান হোঁচট খেলে সংকটের শুধুমাত্র সামাজিক নিরাপত্তার অঙ্ক বাড়িয়ে দীর্ঘমেয়াদী ও টেকসই নিরাপত্তা দেয়া সম্ভব নয়। এছাড়া প্রবৃদ্ধি বাড়াতে সরকারি ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত না করা গেলে দেশের অর্থনীতি নিম্নচাপে বিপর্যস্ত হবে। সেলিয়া সুলতানা, এখন গাজীপুর। দেশের অর্থনীতির আদি উৎসগুলোর একটি চা শিল্প। স্বাধীনতার 50 বছরে চা বাগানের সংখ্যা ও উৎপাদন বেড়েছে। বৈশ্বিক চা উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 12তে, তবে বাড়েনি চায়ের গুণগত মান। ফলে আন্তর্জাতিক বাজার ধরতে না পারায় সংশ্লিষ্টরা দুষছেন একে অপরকে। আর বিপণনে আশানুরূপ ফল না আসার কারণ হিসেবে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। পাহাড় ও সমতলে চায়ের উৎপাদন ও বিপণন নিয়ে সিলেট, পঞ্চগড় ও চট্টগ্রামের সহকর্মীদের প্রতিবেদনে বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ সুরমা উপত্যকায় সারি সারি চা বাগান, সবুজ গ্রীষ্মমণ্ডলীয় বনের মাঝে প্রকৃতির এসব স্থিরচিত্র বিভাগের 3 জেলা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের আসল রূপ।
ঐতিহ্যগতভাবেই সিলেট একটি চা উৎপাদনকারী অঞ্চল। মূলত এখান থেকেই বাংলাদেশে চায়ের বাণিজ্যিক চাষ শুরু হয়। বর্তমানে বাংলাদেশের প্রায় ৭৬% মানুষের পানীয় পণ্যের চাহিদা মেটাচ্ছে এই চা, আর বৈশ্বিকভাবে চায়ের মোট চাহিদার যোগান দিচ্ছে ৩%। বিগত ৫০ বছরে বাংলাদেশে যেমন চায়ের বাগানের সংখ্যা বেড়েছে, তেমনি উৎপাদনও বেড়েছে কয়েক গুণ। এত সম্ভাবনা থাকার পরেও বর্তমানে স্বস্তিতে নেই এই চা শিল্পটি। আফজাল রশিদ চৌধুরী পারিবারিকভাবেই চায়ের সাথে বেড়ে ওঠা তার। বাপদাদার পর বর্তমানে তিনি সিলেটের শতবর্ষী ৩টি বাগানের প্রধান পরিচালক। বর্তমানে চায়ের হালচাল নিয়ে আলাপকালে বলছিলেন, অতীতের সুদিন সবুজ সোনার খাতা থেকে হারিয়েছে বহু আগেই। এখন কেবল বাপদাদার ব্যবসা ধরে রাখতেই হাল ধরে রাখছেন তিনি। চায়ের উৎপাদন অনেকটা বেড়েছে ঠিকই, কিন্তু চায়ের প্রকৃত মূল্য কেউ পাচ্ছে না। ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা বলি, ওইটা প্রায় ২২৫-৩০ টাকা, কিন্তু চা এভারেজে বিক্রি হইতেছে ১৭০ থেকে ৮০ টাকা। প্রায় ১০০ বছর থেকে চা উৎপাদনকারী এই ব্যবসায়ী বলছিলেন, শিল্পটি কৃষি থেকে বাণিজ্যিক রূপান্তরই কাল হয়ে দাঁড়িয়েছে এই খাতে। ৪.৫%, ৪% সুদের জায়গায় এখন আমরা দিতেছি ১৩.৫% সুদ। তো এইভাবে তো চা শিল্প যত দিন যাবে ধ্বংস হয়ে যাবে, এবং শ্রমিকরা এর এফেক্টটা গিয়ে পড়বে শ্রমিকের উপরে, দেশের উপরে, অর্থনীতির উপরে। বাংলাদেশে ১৬৮টি বাণিজ্যিক চা বাগানের মধ্যে ১৩৭টির বেশি চা বাগান বৃহত্তর সিলেটে। এসব চা বাগান থেকে দেশের মোট উৎপাদনের ৮১%ই হয় এ অঞ্চলে। কিন্তু ধীরে ধীরে বিনিয়োগের অভাব আর বাজার অস্থিরতায় তীব্র আর্থিক সংকটের সম্মুখীন দেশের চা শিল্প। শেষ বছরে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হলেও চাহিদার তুলনায় নামমাত্র, বলছেন বিশেষজ্ঞরা। যেহেতু গভর্নমেন্ট খুব ভালো সাবসিডাইজ ওয়েতে তাদেরকে হেল্প করছে না, বা তারা মানে এটাতে বেশি লাভজনক মনে করছে না করার জন্য তারা কি করছে, এটার প্রতি তারা আগ্রহটা হারাই ফেলছে, তারা অন্য বিজনেসের দিকে চলে যাচ্ছে। সরকারের অর্থ দিতে হবে, সরকার যদি এখানে অর্থ দেয় রিটার্ন বেশি পাবে। এক্ষেত্রে আমাদের কোয়ালিটি প্রোডাক্টটা দিতে হবে, এবং ওই আমাদের সায়েন্টিস্টের সংখ্যা বাড়াতে হবে, রিসার্চের ভালো এনভায়রনমেন্ট দিতে হবে। এই কয়েক বছরে উৎপাদন বেড়েছে ২৩.৬৯ গুণ, আর ভোক্তা পর্যায়ে পণ্যের ব্যবহার বেড়েছে ১৩২.৫৬ গুণ। তবে চায়ের সংকুচিত বাজারকে প্রসারিত করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেটের চায়ের যখন এই অবস্থা, তখন বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে নতুন স্বপ্ন দেখিয়েছিল সমতলের চা। সেই সমতলের চা এখন কোন অবস্থায় আছে তার আদ্যপন্ত তুলে ধরবেন সহকর্মী মোকাররম হোসেন। ২০০০ সালে পঞ্চগড়ে চায়ের চাষাবাদের মধ্য দিয়ে শুরু হয় সমতলে চায়ের আবাদ। এরপরে ২০০৭ সালে ঠাকুরগাঁও এবং লালমনিরহাট, ২০১৪ সালে নীলফামারী এবং দিনাজপুরে পর্যন্ত বিস্তৃতি লাভ করে এই চায়ের চাষাবাদ। চা বোর্ডের জরিপ বলছে সমতলে চায়ের চাষযোগ্য জমির পরিমাণ প্রায় ৪০,০০০ একরের বেশি। তবে এই জনপদে চায়ের নিম্নমানের অজুহাত দিয়ে চায়ের মূল্য কম দেবার অভিযোগে কমছে চায়ের আবাদ, যার ফলে ২ দশক ধরে এই জনপদে চাষাবাদের এই শখের চায়ে এখন কৃষকের জন্য শোকের মাতম হিসেবে দেখা দিয়েছে। আর চা উৎপাদনকারী কারখানাগুলোতে চলছে চা পাতার খরা। ২ যুগ ধরে চায়ের সঙ্গে যাদের নিবিড় সখ্যতা, তাদের হাতেই চা গাছে এমন নির্মম আঘাত। উপর্যুপুরি কোপে কেটে ফেলা হচ্ছে ১০ থেকে ১৫ বছর বয়সী চা গাছ। এমন দৃশ্য এখন পঞ্চগড়ের নিত্যদিনের ঘটনা। হতাশা, লোকসান আর ন্যায্য দর না পাবার আক্ষেপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি চা চাষিরা। আমরা যেগুলো ছোটোখাটো আমরা যেটা কৃষক যারা, আমরা কেউ বাগান রাখবো না। এত কিছু খরচ করে আমাদের মনে করেন আর কুলাচ্ছে না। কিন্তু কৃষকদের চা বাগানের ঠিক উল্টো চিত্র বাণিজ্যিক বাগানে। সেখানে নিবিড় পরিচর্যায় শোভা পাচ্ছে সবুজ চা পাতার হাসি। রোদের ঝিলিকে চিকচিক করা একটি কুড়ি ও দুটি পাতা দুলছে সম্ভাবনার বাতাসে। রংপুর বিভাগে 5টি জেলায় 25 একরের বেশি আয়তনের নিবন্ধিত চা বাগান আছে 9টি, আর অনিবন্ধিত এমন বড় আয়তনের চা বাগানের সংখ্যা 21। তবে সমতলে 25 একরের নিচে ক্ষুদ্রায়তন চা বাগানের সংখ্যাও কম নয়।
বিভাগে 25 একরের নিচে এমন ক্ষুদ্রায়তন চা বাগানের সংখ্যা 8,335টি, যেগুলোর বেশিরভাগই কৃষক পর্যায়ে। বাৎসরিক একটা প্রোডাকশন লাগবে, সেই প্রোডাকশনটা পাচ্ছে না। এখন চার দাম বাড়াতে, এখন তো মাঠে চাই নাই আমাদের, এখন আমাদের কৃষক কোত্থেকে পাবে? আমরা চা চাষিরা আমরা ন্যায্য দাম না পাওয়াতে আমরা যত্ন নিতে পারছি না, এতে আমাদের বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় ভালোই পাইছি, পরে দেখতেছি যে চায়ের সেন্টিগ্রেড বাড়ে গেল, পরে কিছুটা ভাঙে ফেলছি। এদিকে চা মৌসুমে পালাক্রমে 6 বার চা পাতা সংগ্রহ করার রেওয়াজ থাকলেও গেল কয়েক বছরে পাতা সংগ্রহ কমেছে আশঙ্কাজনক হারে। বাগান থেকে চা পাতা তুলে কারখানায় তৈরি হয় রেডি টি। এই প্রক্রিয়ায় চা উৎপাদন করতে সমতলে কারখানার লাইসেন্স নিয়েছে 48টি প্রতিষ্ঠান। চাষিদের কাছ থেকে সবুজ চা পাতা কিনে চা তৈরি করে এসব কারখানার 28টি কেবল পঞ্চগড়েই। সমতলে উৎপাদিত চা নিলামে বিক্রি করেন এসব কারখানার মালিকরা, কিন্তু কারখানার সংশ্লিষ্টরাও দিচ্ছেন লোকসানের আভাস। চাষিরা বলছে যে তারা আসলে চা পাতা উৎপাদন করে তারা মানে লোকসানের ইয়েতে আছেন। আমরাও কিন্তু এক পর্যায়ে কিন্তু একেবারে কোণঠাসা হয়ে পড়েছি, যে আমাদের কিন্তু আসলে আমরা লোকসানের পর্যায়ে আছি। গত বছর সমতলের 28টি চা প্রক্রিয়াজাত কারখানায় চা উৎপাদন হয়েছে 1,79,47,230 কেজি, আর 2022 সালে 5 জেলায় 9,02,74,632 কেজি সবুজ চা পাতা উৎপাদিত হয়েছে। জাতীয় উৎপাদনে অবদান 18.95%। অঞ্চলভিত্তিক চা উৎপাদনে সিলেটের পর এখন রংপুর অঞ্চলেই বেশি চা উৎপন্ন হয়, কিন্তু দাম আর কারখানার কৌশলগত বেড়াজালে ধূসর হচ্ছে কৃষকদের চা চাষের স্বপ্ন। উত্তরে আশার আলো জ্বালানো সমতলের চায়ের যখন এমন অবস্থা, তখন চায়ের বিপণন ব্যবস্থার হালচাল জানব চট্টগ্রামের সহকর্মী হোসেন জিয়াদের কাছে। 2023 সালে দেশে চা পাতা উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ 10 কোটি 29 লাখ কেজি, যা আগের বছরের তুলনায় 91 লাখ কেজি বেশি। কিন্তু বাড়তি এই উৎপাদনই এখন কাল হয়ে দাঁড়িয়েছে চা শিল্পে। চাহিদার তুলনায় বাড়তি উৎপাদন, খরচ বৃদ্ধি, নিলামে উল্টো দর কমে যাওয়া এবং এবছর প্রায় 60 লাখ কেজি চা পাতা অবিকৃত থেকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে এই শিল্প। শ্রমিক মজুরি, রেশন, ডিজেল ও কয়লার দাম বাড়ায় গত 10 বছরে চা উৎপাদনে খরচ বেড়েছে প্রায় 70%, অর্থাৎ গড়ে বছরে 7% হারে। অথচ নিলামে উল্টো দাম কমেছে। 2021 সালে নিলামের দর ছিল 190 টাকা কেজি, 2022 সালে 196 টাকা, আর 2023 সালে নিলামে গড় মূল্য ছিল মাত্র 171 টাকা, যেখানে প্রতি কেজি চা পাতা উৎপাদনে খরচ হয়েছে 217 টাকা। এবছর প্রায় 465 কোটি টাকা লোকসান গুনেছেন বাগান মালিকরা। বলা যায় রেকর্ড উৎপাদন করেও সবচেয়ে কঠিন সময় পার করছে চা খাত। প্রতি বছর যে প্রোডাকশন বাড়াচ্ছে, এটা উৎপাদন করে কীই হবে? তখন তো আমরা উৎসাহ হারিয়ে ফেলবো, মালিকরাও আস্তে আস্তে উৎসাহ হারিয়ে ফেলবে এবং টি ইন্ডাস্ট্রি আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। চা বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে পাশের আসাম প্রদেশে হেক্টর প্রতি চা পাতা উৎপাদন প্রায় 3000 কেজি, অথচ বাংলাদেশে মাত্র 1650 কেজি, যে কারণে কেজি প্রতি উৎপাদন খরচ বেশি পড়ছে। বাগান মালিকদের এই ব্যর্থতার দায় ভোক্তাদের ঘাড়ে চাপাতে নারাজ প্যাকেটিয়ার্সরা। ভোক্তার উপরে চাপাই দেওয়াটা আমার মনে হয় না ইথিক্যাল হবে। আপনি আপনার স্কিল আগে ডেভেলপ করেন, ন্যাশনাল অ্যাভারেজটা বাড়লে, প্রোডাক্টিভিটি যখন বাড়বে, আপনার প্রোডাকশন কস্ট তখন এমনি কমে আসবে। ভোক্তারা কি আসলেই কম দামে চা পাতা পাচ্ছে বাজারে? খুচরা বাজারে প্রতি কেজি চা পাতা বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়, যা নিলাম মূল্যের প্রায় দ্বিগুণ। গত বছর নিলামে মূল্য কমলেও খুচরা বাজারে ঠিকই বেড়েছে চা পাতার দাম। 2023 সালে দেশে 10 কোটি 29 লাখ কেজি চা পাতা উৎপাদন হলেও নিলামে বিক্রি হয়েছে 9 কোটি 71 লাখ কেজি, অর্থাৎ প্রায় 60 লাখ কেজি চা পাতা থেকে গেছে অবিকৃত, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন এই বিপুল পরিমাণ চা পাতা রপ্তানি করা হলে দেশে যেমন রপ্তানি আয় বাড়ত, তেমনি লোকসানের পরিমাণও কমতো বাগানগুলোতে। আর সেজন্য উদ্যোগ নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে। উদ্যোক্তারা বলছেন রপ্তানি না বাড়লে এই মুহূর্তে চা খাতে লোকসানের ভার আরও বাড়বে, রুগ্ন হবে সম্ভাবনাময়ী এ শিল্প। ক্রপ কমে যদি কোয়ালিটির দিকে নজরদারি করতে পারি, আর না হয় একটা এক্সপোর্ট মার্কেট দেখা লাগবে, যেখানে আমরা এক্সেস চাটা যদি হিউজ কোয়ান্টিটিতে এক্সপোর্ট করা যায়।
সংকটের আরেকটি বড় কারণ উৎপাদনের সাথে মিল রেখে রপ্তানি বাজার না বাড়া। 2023 সালে উৎপাদিত চা পাতার মাত্র 1% রপ্তানি করেছে বাংলাদেশ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উত্তরাঞ্চল সহ সারা দেশে চা উৎপাদনে সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে তিনি এমনটা বলেন। তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বাগান মালিকদেরও এগিয়ে আসতে হবে। এ সময় চা শিল্পে অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। দেশের অন্যতম অর্থকরী খাত চা শিল্প, যার যাত্রা শুরু 1840 সালে। চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে 1958 সালের 4 জুন যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই প্রেক্ষাপটে গেল 4 বছর ধরে দিনটিকে জাতীয়ভাবে পালন করছে সরকার। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে প্রতিটি শিল্পের শুরুতেই চা শিল্পে নানা অবদানের জন্য 8টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় চা পুরস্কার তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে চা শিল্পে বঙ্গবন্ধুর নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এই খাতে উন্নয়ন ও সম্প্রসারণে উত্তরাঞ্চল সহ সারা দেশের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। এই উত্তরাঞ্চলের যে চা সম্ভাবনা দেখা দিয়েছে সেটা সম্প্রসারণ করা, সেটাকে আরো একটু যত্নবান হওয়া এবং কিভাবে আরো চা উৎপাদন করা যায় সে ব্যবস্থা করা। তাছাড়া চা বোর্ড ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ, প্রণোদনা সামগ্রী বিতরণ সহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। সরকার প্রধান বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বাগান মালিকদের শ্রমিকদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান তার। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে, তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরো যত্নবান হতে হবে। উৎপাদন বাড়ানো সহ চা রপ্তানির সুযোগ সৃষ্টি করতে গবেষণার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আমরা তো বিভিন্ন কিছু দিয়েই চা বানাই, তো এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায়, অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন, বিশেষ করে মালিকদের বলবো যে আপনারা ভ্যালু এডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন। আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিতে চায় নানা ধরন তৈরির পাশাপাশি একে বহুমুখী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। মরিয়ম আজিজ মৌরিন, এখন ঢাকা। ঈদুল আজহা ঘিরে বগুড়ার গাবতলীর তরুণী বাজারে বসেছে পশুর হাট। তবে এখনও জমে ওঠেনি বেচাকেনা। হাটে ক্রেতার উপস্থিতি মোটামুটি থাকলেও চাহিদা মতো দাম না পাওয়ার অভিযোগ খামারি ও গরু পালনকারীদের। এ নিয়ে আরও জানাতে সারিয়াকান্দির গরুহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, ক্রেতার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন হাটে? এছাড়া গত বছরের তুলনায় এবছর দামের পার্থক্য কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ নাফি, কুরবানির সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এখানে হাট বাজারগুলোতে কিন্তু গরুর যে সরবরাহ সেটা কিন্তু বাড়ছে। আজকে আমি যে হাটটিতে আসছি সেটা হলো তরুণী হাট, একটি গাবতলী উপজেলা তরুণী হাট। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু এখানে সরবরাহ হয়েছে এবং এই গরুগুলো কিন্তু যে চরাঞ্চলে যেখানে লালন পালন করা হয় সেখান থেকে কিন্তু গরুগুলো বেশি আনা হয়েছে। তবে এখানে এবারে ক্রেতারা যেটি বলছেন, গত বছর তুলনায় যে খুব বেশি যেভাবে অন্য জিনিসপত্র দাম বেড়েছে সেই তুলনায় কিন্তু গরুর দাম বাড়েনি। গত বছরের যে দামটি ছিল এবারে কিন্তু সেই দামই রয়েছে, দাম কিন্তু বাড়েনি। আর এখানকার যে যারা ব্যবসায়ী তারা কিন্তু এখন পর্যন্ত গরুর হাটে কিন্তু তেমন তাদের দেখা যাচ্ছে না এবং গরু কিনতে তারা এখনও আসেন নাই। কিন্তু সময়টা আর বেশি নয়, মাত্র আর 14-15 দিন পরে হয়তো কুরবানি ঈদ। সেই ঈদ যেহেতু ঘনিয়ে আসছে সে তুলনায় এখানে বিক্রেতারা যেটি মনে করেছিল যে এখানে
তারা ভালো দাম পাবেন এবং গত বছর তুলনায় একটু বেশি দাম পাবেন, কারণ তাদের লালন পালন করতে যে খরচ, সে খরচটা অনেক হয়ে গেছে, সে তুলনায় কিন্তু তারা এবারে দাম পাচ্ছেন না। এখানে যে গরুর যদি পরিসংখ্যান বলি, আমাদের বগুড়ার জেলায় প্রায় 4 লাখ গরু গবাদি পশু উৎপাদন হয়েছে এবং ছাগল উৎপাদন হয়েছে 3 লাখ, এবং এখানে চাহিদা রয়েছে কিন্তু 5 লাখ চাহিদা রয়েছে। সেই তুলনায় এখানে 2 লাখ কিন্তু এখনও উদ্বৃত্ত রয়েছে গরু এবং ছাগলে। এখানকার যারা খামারি এবং যারা বিক্রেতা তারা বলছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে এবারে কিন্তু তারা অনেকটা লসের সম্মুখীন হবেন গরুর দাম যদি না পান। তো এইভাবে কিন্তু গরু বেচা কিনা চলছে এই যে জেলার যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোর থেকে। নাফি, বগুড়ার তরুণীহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। এদিকে ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ততা বেড়েছে যশোরের কামারপাড়ায়। তৈরি হচ্ছে কোরবানির প্রয়োজনীয় সব সরঞ্জাম। এ নিয়ে আরও জানাতে নগরীর খাজুরা বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ছুরি ভেদে কত টাকা করে বিক্রি হচ্ছে জানাবেন? আমরা দেখেছি যে ছোট যে ছুরিগুলো রয়েছে সেই ছুরিগুলো 250 টাকা থেকে শুরু করে মানভেদের যে ছুরিগুলো রয়েছে বড় ছুরি সেগুলো 1000 টাকাও বিক্রি হচ্ছে, এবং অনেক যেটা জবাই করা যে ছুরিটা সেটি 1500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং চাপাতি যে সেটি কেজি হিসাবে বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজি 600 টাকা যে লোহাটি রয়েছে সেটি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে একটি চাপাতি প্রায় 2 থেকে 2.5 কেজি ওজন হয়। সেই ক্ষেত্রে এটির দাম প্রায় 2000 টাকার মতো পড়ে যায়। যারা কামার শিল্পীরা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা নিপুণ হাতে তাদের সাধ্যমতো তারা চেষ্টা করে এই ছুরি যে দাবটিগুলো তৈরি করার জন্য, এবং এই সময়টায় তাদের চাহিদা বেড়ে যায়। যদিও অন্য বছরের তুলনায় এবছর বিক্রি কম রয়েছে। যারা কামার শিল্পী রয়েছে তারা যদি বলছেন যে অন্য বছরের তুলনায় এবছর দাম বেশি, এই দাম বেশির আবার ব্যাখ্যা রয়েছে। তারা বলছেন যে যে সরঞ্জামগুলো রয়েছে বিশেষ করে এই কয়লা, লোহা, এগুলোর দাম অন্যান্য বছরের তুলনায় বেশি হওয়ার কারণে এই দামটি আসলে বৃদ্ধি পেয়েছে। যশোর জেলায় প্রায় 3 শতাধিক কামার দোকান রয়েছে। সেই দোকানে প্রায় এই যে মৌসুম রয়েছে এই মৌসুম ঘিরে প্রায় 2 কোটি টাকার উপরে লেনদেন হবে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায় রয়েছেন। আর যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে প্রতি বছরই আসলে দামটি বৃদ্ধি পেয়ে থাকে। এই বছরই দামটি বৃদ্ধি করার কারণে তাদের আসলে সমস্যা ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। রাজধানীতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। অনেকেই সংক্রমিত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। ডায়রিয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী বাইজি সাদ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদ, শিশু হাসপাতালে কি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে কিনা জানাবেন? এছাড়া হঠাৎ করে রাজধানীতে ডায়রিয়া রোগী বাড়ার কারণ কি? যেমনটি বলছিলেন, বর্তমানে যে পরিবর্তিত আবহাওয়া, অর্থাৎ একটু গরম আবার ঠান্ডা, বিশেষ করে এই কারণটির কারণেই কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া ডায়রিয়া আক্রান্ত হওয়ার পেছনে যে মূল কারণটি ডাক্তাররা বলছেন সেটি হলো যে বাইরে পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য। কেননা দেখা যাচ্ছে যে গরমে কেউ বাইরে বের হলো, তখন দেখা গেল যে তার পানির তৃষ্ণা পেয়েছে, সে বাইরে থেকেই পানিটা খেয়ে নিচ্ছে। অর্থাৎ এই পানিটা পরিশুদ্ধ কিনা সেটি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে না, যে কারণেই কিন্তু এই সমস্যাটা মূলত প্রকট আকার ধারণ করেছে। সেই সাথে বাসার খাবারগুলো না খাওয়া বা 2 দিন পর খাবার খাওয়া, অর্থাৎ এই খাবারের মধ্যে একটি ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে, যে কারণেই মূলত ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু হাসপাতালে। এখানেও কিন্তু প্রায় 67 জন রোগী ইতিমধ্যে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন, এবং ভর্তি রয়েছেন 11 জন। এবং সেই সাথে ডায়রিয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বেড়েছে। এখানে প্রায় 60 জনের বেশি নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। যেই প্রশ্নটি দ্বিতীয় করলেন সেটি হচ্ছে কেন বাড়ছে। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে পরিবর্তিত আবহাওয়ায় ভ্যাপসা গরম, বিশুদ্ধ পানি পান না করা এবং স্বাস্থ্যসম্মত খাবার না খাওয়া সহ বেশ কিছু
কারণে কিন্তু এই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখানে যারা ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আইসিডিডিআরবিতে কিন্তু প্রতি ঘন্টায় 60 জন করে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন এবং তারা সেখানে কিন্তু চিকিৎসা সেবা প্রদান করছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেখানে 350 শয্যার একটি ধারণ ক্ষমতা রয়েছে, তবে সেখানে 1200-র বেশি কিন্তু রোগী ভর্তি হচ্ছে এবং এই তালিকাটা শুধুমাত্র একদিন নয়, পরপর 5 দিন কিন্তু তালিকাটা 1200 রয়েছে, যে গত 24 ঘন্টায় করে 1200 রোগী এখানে ভর্তি হচ্ছেন বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। সেই সাথে তারা যেমনটি পরামর্শ দিয়েছেন যে এই সময়ে বাইরের পানি পান না করা এবং বাইরে যদি পানি পান করতেই হয় সেক্ষেত্রে যেন ডাবের পানি পান করা হয় সেটি তারা বলেছেন এবং বাসায় স্বাস্থ্যসম্মত খাবার খেতে তারা নির্দেশনা দিয়েছেন, যেন বাইরের খাবারগুলো যেন পরিহার করা হয় সেই নির্দেশনা বিশেষজ্ঞরা দিচ্ছেন, ডাক্তাররা দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি এবং সেই সাথে সাথে সচেতন থাকারও কিন্তু তারা তাগিদ দিয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিস সাত। এর সাথে এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। লোকসভা নির্বাচনের ভোট গণনায় ক্ষমতাসীন এনডিএ জোটের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। বিজেপির ঘাঁটি উত্তরপ্রদেশ সহ ইন্ডিয়া জোট এগিয়ে আছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। অন্যদিকে দিল্লি ও ওড়িশায় ইন্ডিয়া জোটকে টপকে এগিয়ে আছে ক্ষমতাসীন জোটের প্রার্থীরা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মহারাষ্ট্র, হরিয়ানা এবং রাজস্থানে। নাফিয়া আরমান মনোরের প্রতিবেদন। ভারতের 18তম লোকসভা নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। 7 দফা ভোট গ্রহণ শেষে দেশটির নির্বাচন কমিশন ভোট গণনা শুরু করে মঙ্গলবার। স্থানীয় সময় সকাল 8টায় পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে শুরু হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনা। দেশটির প্রতিটি সংসদীয় আসনের জন্য রয়েছেন একজন করে রিটার্নিং অফিসার। ভোট গণনা হচ্ছে ইভিএম এর নিয়ন্ত্রণ ইউনিটের মাধ্যমে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সিলমুক্ত করা হচ্ছে ইভিএম। বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশে এগিয়ে আছে বিরোধী ইন্ডিয়া জোট। কর্ণাটক বাদে দক্ষিণের 3টি রাজ্য আবারও দখলের পথে বিরোধীরা। পশ্চিমবঙ্গেও এগিয়ে আছে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস। তবে বড় অঘটন হিসেবে সামনে আসতে পারে ওডিশা। রাজ্যটির সবকটি আসনেই এগিয়ে আছে বিজেপি। মোদির কাছে ছত্তিশগড় হারাতে পারে কংগ্রেস শিবির। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মহারাষ্ট্র, রাজস্থান ও হরিয়ানায়। এদিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা নির্বাচনেও চলছে ভোট গণনা। দুটি রাজ্যে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 44 দিনে 7 পর্বের নির্বাচনে 97 কোটি ভোটার থাকলেও ভোট দিয়েছেন 64 কোটি 20 লাখ ভোটার। মোট 543টি সংসদীয় আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 272টি আসন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।